ও স্যার, শুনুন না। হ্যাঁ বলো সাদিয়া। স্যার, আমার দুধ খাবেন? ফাজিল মেয়ে, কিসব বলছো? খারাপের কি বললাম আমি? আপনি তো অনেক মেয়েকেই পড়ান। কেউ ভালোবেসে এমন বলেছে? নিজে থেকে বললাম বলে আমাকে ফাজিল বললেন? আমাকে এমন নোংরা কথা বলতে তোমার লজ্জা করছে না? নোংরা কথা কই বললাম? এটা তো ভালো কথা। দেখো সাদিয়া, আমার চরিত্র এত খারাপ না যে তোমার সাথে এসব করব। আমার সাথে খারাপ কাজ করতে কখন বললাম? একটু আগেই তো তুমি বললে। ছি স্যার, কি ভাবছেন এসব? আমি আপনাকে সেটা বলিনি। তাহলে কি বলেছ? আমি কি মিথ্যা শুনেছি? আম্মু আমাকে এক গ্লাস দুধ খেতে দিয়েছেন। আপনি এত কষ্ট করে আমাকে পড়ান, আপনারও পুষ্টির প্রয়োজন পড়ে, তাই বললাম আমার জন্য রাখা দুধটুকু খেতে। আর আপনি কি না। সরি সাদিয়া, আমাকে মাফ করে দাও। আমার বুঝতে ভুল হয়েছে। আমার ছাত্রী সাদিয়া, ও আমার ছাত্রী হলেও মনে মনে আমাকে অনেক পছন্দ করে। ও চায় আমি ওর শিক্ষক নয়, বরং বিয়ে করা জামাই হই। চলুন, আমার সাথে করা ওরা আরো কিছু মজার গল্প শোনাবো। স্যার, আপনি এরকম কেন? কেন? কিরকম আমি? কেমন জানি সবসময় চুপচাপ থাকেন, কখনো হাসতে দেখিনি। আচ্ছা, হাসতে কি আপনার দাঁত ব্যথা করে? আজব। দেখো সাদিয়া, পড়া শেষ করো। না, আগে বলেন আপনি এত চুপচাপ থাকেন কেন? না হলে এই যে বই বন্ধ করলে আমার খুলবো না। দেখো, এরকম করলে কিন্তু আমি পড়া বাদ দিয়ে চলে যাব, নয়তো তোমার মাকে বলে দেব। চলে যেতে তো পারবেন না, সর্বোচ্চ পারবেন মাকে বলে দিতে। দেন বলে, আমি কাউকে ভয় পাই না। কি ভয়ঙ্কর মানুষ যে মাকেও ভয় পায় না। পাই না। বলেন এখন এরকম চুপচাপ থাকেন কেন? ভালো লাগে না হাসতে, তাই হাসি না। পড়ার জন্য হাসাটা কি জরুরি নাকি? অবশ্যই। আপনি এরকম থাকলে আমার ভালো লাগে না। ওয়েট ওয়েট, তোমার ভালো লাগে না কেন? ও আপনি বুঝবেন না। বলেন এখন। বললামই তো, ভালো লাগে না তাই। মানি না। এটা আসল কারণ না, আসল কারণ অন্য কিছু। পরিবারকে ছেড়ে দূরে থাকে তাই। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড নেই? আছে তো, এই যে, এই আমার মোবাইল আমার গার্লফ্রেন্ড। আজব মানুষ। হইছে, এখন পড়ো। এতক্ষণ কথা হলো আমার ছাত্রী সাদিয়ার সাথে। 10ম শ্রেণীতে পড়ে, আর আমি ইমরান, অনার্স প্রথম বর্ষে পড়ি। শহরের মেয়েগুলো যে এত ফাজিল তা শহরে না আসলে বুঝতামই না। তারা এমন কোনো কাজই নেই যা পারে না। ইচ্ছে হলেই কাউকে অপমান করতে পারে, আর ইচ্ছা হলেই ভালোবাসতে পারে। চট থাপ্পড়, প্রেম করা, জড়িয়ে ধরা, কিস করা, এসব শহরের কমন বিষয়। অথচ গ্রামে এরকম হলে যদি কেউ দেখেছে, তো ওই মেয়ের জীবন আর শান্তি নেই। যেখানে যাবে সবাই এই কথারই চর্চা করবে। সাদিয়াকে পড়ানোর এক পর্যায়ে সাদিয়ার মা চা বিস্কুট নিয়ে আসলো। আসলে দেশে যে কত প্রকার বিস্কুটের কোম্পানি আছে তার টিচারাই ভালো করে বুঝতে পারে, আর এটা বলে দিতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। সাদিয়ার মা আমাকে বলল, তো বাবা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি? আমিও ভালো। সাদিয়ার পড়াশোনা কিরকম চলতেছে এখন? চলছে তো ভালোই, কিন্তু মাঝে মাঝে একটু বেশি ফাজলামি করে। হুম, ফাজিল মানুষের কাজ তো এটাই। পড়াও, আমি গেলাম। ওই মাস্টার, আমি ফাজিল? হ্যাঁ, তা নয়তো কি, স্যারের সাথে কি এভাবে কথা বলে? ফাজলামির দেখছেনটা কি? এবার থেকে বোঝাবো ফাজলামি কত প্রকার ও কি কি। পড়া না হলে আমিও বোঝাবো মায়ের কত প্রকার ও কি কে। মারতে পারবেন আমাকে? কেন পারবো না? কি তুমি যে তোমাকে মারতে পারবো না? আজ ম্যাথ পড়া হয় নাই, দেখবো এখন কেমনে মারেন। মারতে হলে এখনই দিই। ওকে, মারেন। আমিও দিলাম স্টিলের স্কেল দিয়ে বসে। পড়ার সাথে কোনো খাতির নাই, মারার জন্য মুখটা গোমরা করে বসে আছে। হয়তো ভেবেছে আমি মারতে পারবো না। এরপর বাকি পড়া শেষ করে বাসায় আসলাম। বাসায় একটা সিঙ্গেল রুম নিয়ে থাকি। আসলে মেসের খাবার আর এক রুমে 2-3 জন থাকাটা আমার কাছে অস্বস্তি লাগে, তাই একাই থাকি। কোনো বেলায় খাই, কোনো বেলায় খাই না, তারপরও বেশ ভালোই আছে। এরপর রাতে খেয়ে নিজের পড়া পড়তেছে, এমন সময় ছাত্রীর ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত জোরে মারতে পারলেন? হাতটা একবারও কাঁপলো না? বারে, মারতে গেলে হাত কাঁপে নাকি আবার? কাঁপেই তো। ইস, কি শক্তি দিয়েই না মারছেন, এত ব্যথা করতেছে। এখন থেকে পড়া না হলে এরকমই হবে। সত্যি আগামীকাল কোনো পড়া দিব না, দেখি কত মারতে পারেন। পাগল নাকি তুমি? পাগল হবে না, এটা পাগলি। ওকে, আজব, বই পড়বো, রাখো এখন। আচ্ছা, বেশি রাত না জেগে ঘুমায়েন। সেটা আমার ব্যাপার। আচ্ছা, আপনি কয়টার সময় ঘুমান? ভোর 5টায়। মানে, মানুষ ঘুম থেকে ওঠে আর আপনি ঘুমান?
এইটুকুতে ঘুম হয় আপনার? না, ঘুমানোর জন্য বৃহস্পতিবার রাত আছে। 6 দিনের ঘুম একদিনে সেরে নেই। চলুন একটা ডিল করি। কিসের টিল? আহা, শোনেন আগে। আমিও আপনার মতো রাত জেগে পড়ব, যদি আপনি কিছুক্ষণ পর পর আমার সাথে মেসেজে কথা বলেন। সামলাতে পারবো না তুমি, তাই বাদ দাও, ঘুমো গিয়ে এখন। 1-2 দিন জেগে দেখি পারি কিনা। আচ্ছা, আজ ঘুমাও, কাল থেকে জাগিও। ওকে, গুড নাইট। আমি কিছু না বলে ফোন কেটে দিলাম। ছাত্রীর সাথে এত ভাব ঠিক না। পরের দিন সকালে আরেকটা প্রাইভেট আছে, ওটা শেষ করে ভার্সিটি যাচ্ছে। এমন সময় রাস্তায় আবার ওই ফাসিলমের সাথে দেখা। আরে আরে মাস্টার সাহেব যে, কোথায় যাচ্ছেন? ভার্সিটিতে। তুমি? স্কুলে। চলেন একসাথে যাই। না, তুমি আগে যাও, আমি পরে যাই। কেন, সাথে গেলে কি হবে? মানুষ অন্য কিছু ভাববে। ভাবলো তো কি হইল? কচু হলো, যাও তুমি। দোস্ত, তোর স্যারটা কিন্তু সেই। নাম্বারটা দিবি প্লিজ, প্রেম করব। দিব দিব কি নাম্বারটা? ধাত, যাও তো তোমরা। আসলেই তোর স্যারটা অনেক কিউট, মুখটা গোমরা করে রাখে, যার জন্য আরো ভালো লাগে। হইছে হইছে, আমার স্যারকে নিয়ে আপনাকে গবেষণা করতে হবে না। স্কুলের লেট হচ্ছে, চলেন নয়তো মাইট জুটবে। চল। এইভাবে ভার্সিটি, তারপর দুপুরে এসে রান্না, খাওয়া, ঘুম, এভাবেই বিকেলটা চলে যায়। আর সময় পেলে চলে যায় ছাদে, কিছুটা সময় কাটানোর জন্য। আসলে আমার জনবহুল স্থান ভালো লাগে না, একাকী বেশ সুন্দর অনুভব করে। কতদিন হলো মা বাবা ভাইয়ের সাথে তেমন কথা হয়নি। ভাই ফোন দেয়, প্রায় ফোন দিলে কেমন আছি না জিজ্ঞেস করে, মাঝে মাঝে টাকাও পাঠায়। এটা ভাববেন না আবার যে আমার বাবার টাকা নেই, অনেক টাকা আছে, কিন্তু আমাকে দেওয়ার মতো টাকা নেই, তাই নিজের খরচটা নিজে চালাই। বাসার সকলের এক কথা, সে কথা শুনতে শুনতে বোর হয়ে গেছে। বাবা মা প্রায় বলে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি নাকি তাদের কুলাঙ্গার সন্তান। আমার পেছনে টাকা খরচ করলে নাকি তাদের টাকা নষ্ট হবে, তাই খরচও করে না। অথচ তারা জানে না যে তাদের ছেলেটা আজ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। যদিও বিশ্ববিদ্যালয় কি সেটাই তারা জানে না। তাদের সে কুলাঙ্গার ছেলে আজ নিজের জীবনের সাথে যুদ্ধ করতে শিখেছে। বিকেলের দিকে ঘুমাচ্ছে, এমন সময় বন্ধুর ফোন। হ্যাঁ দোস্ত, বল। বন্ধু, আজ ক্রিকেট ম্যাচ আছে, খেলতে পারবি কি? আচ্ছা, আসতেছি। আয়। এরপর ফ্রেশ হয়ে মাঠে চলে গেলাম। কিরে, খেলা শুরু হয়নি এখনো? না, তোর জন্য বসে আছি, টসে জিতছি, তুই ব্যাটিংয়ে যা। এরপর ব্যাটিং শেষ করে টার্গেট দিলাম। ফিল্ডিংয়ে নেমে বরাবরের মতো আমি কিপার। কিপিং করতে করতে ড্রাইভ দিতে গিয়ে হাতের কোনো অনেকটা ছিলে যায়। কথায় আছে না, যখন বিপদ আসে তখন সব দিক দিয়ে আসে। এমনিতে মাসের শেষ, টাকা পয়সার অভাব, তার উপর আবার এই ঝামেলা, ভালোই লাগে না। ডাক্তারের কাছে গিয়ে ব্যান্ডেজ করে বাকি খেলা শেষ করে আসলাম। ম্যাচটা জিতেছে অবশ্য, কিন্তু তারপরও ক্ষতটা বেশি হয়েছে। ব্যান্ডেজ অবস্থায় সন্ধ্যায় প্রাইভেটে চলে গেলাম। কি হয়েছে এখানে আপনার? একটু ছিলে গেছে। ব্যান্ডেজ দেখা যাচ্ছে বড়, আর বলতেছেন একটু ছিলে গেছে। ওই একটা হোলি হয়। চুপ করেন। কেমনে কাটছে বলেন? বাদ দাও, বই বের করো। কি বাদ দিব? হ্যাঁ বলেন আগে, কেমনে হইল? আরে ক্রিকেট খেলে ড্রাইভ দিতে হয়েছে। আপনি কি স্পাইডারম্যান নাকি যে উড়ে বল ধরতে গেছেন? তাই। চুপ করেন, নেক্সট যেন না হয় এরকম। কেন, হলে কি হবে? যে একটা ভালো আছে ওইটাও এরকম করে দেব। গুন্ডি নাকি তুমি? তাই। পড়া হয়েছে সব? হুম। এরপর সব পড়া শেষ করে আসতে যাব, তখন সাদিয়া বলল, একটু বসেন, আমি আসতেছি। কেন, আমি বাসায় যাব তো। আপনাকে বসতে বলছি একটু। বাসায় যাবো না নাকি? চুপচাপ বসে থাকেন। বললেই তো হতো যে 2 মিনিট আসতেছে। তো কি বলছি আমি? নেন খান, আর এই আপনার টাকা। এখনো তো মাস শেষ হয়নি। তাও নেন, সামনে ঈদ না, মার্কেট করিয়েন। আর এখন মাসের শেষের দিকে, তাই টাকাটা আপনার প্রয়োজন। মাস শেষ হলে তো অন্য প্রাইভেটের বেতন পাবেনি, আমি না হয় আগেই দিয়ে আপনার উপকার করলাম। আন্টি কই, দেখলাম না যে। অসুস্থ একটু। ও আচ্ছা, যাই আমি। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের পরে মন দিলাম। প্রাইভেট থেকে আসার এখনো 1 ঘন্টা হয়নি, তাতেই ওই মেয়ের ফোন। বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করেন? পড়তেছে। ডিস্টার্ব করলাম নাকি আমি? তা তো অবশ্যই। বলে লাভ নাই স্যার,
আমি এরকম আপনি ভালো করেই জানেন। আচ্ছা স্যার, একটা কথা বলি। বলো। আপনি আসলে এই মানুষটা কীরকম জানি, মনের মধ্যে কোনো রসকস নাই। আপনার গার্লফ্রেন্ড যে হবে তার জীবন শেষ। তাই নাকি? এর জন্য তো গার্লফ্রেন্ড নাই। তো স্যার, খাইছেন রাতে? তোমার বাসায় যেগুলো খাইছি তাই কি হজম করি, তারপর না হয় রান্না করব। নিজে রান্না করেন নাকি? হ্যাঁ। কই, কোনোদিন তো নিজের হাতে রান্না খাওয়ালেন না। কি হবে খাইয়ে? কি আবার হবে, দেখবো টেস্ট কিরকম। দরকার নাই, রান্না ভালো না আমার। তাও খাবো। হুম। থাক। পড়া অনেক, রাখি এখন। আরে আরে, দেখলাম কেটে। ভালো লাগে নাকি এসব শুনতে? যত সব আজব মানুষ। পরের দিন ভার্সিটিতে যাওয়ার সময় ছোট এদেন ছেলেদের সাথে দেখা, যাদের সাথে প্রায় প্রতিদিন বিকেলের সময়টুকু কাটায়। ওরাও রোজা থাকে, সেহরি খায়, ইফতার করে, কিন্তু অন্যদের মতো ভাত খেতে পারে না। কখনো বিস্কুট, কখনো রুটি, বা কখনো রুটি পানি, এগুলো তাদের ইফতার। যাক, কাল বেতন পাইছে, তাই আজকের ইফতার আমি করাবো ওদের। আরে সাদিয়া, তোর স্যারকে দেখ, কি জানি করতেছে ওই রাস্তার ছেলেগুলোর সাথে। আরে তাই তো, ওই ছেলেগুলোর সাথে ওনার আবার কি কথা? দাঁড়া, আমি ডাক দিচ্ছি। এই যে মিস্টার স্যার, এই যে, শুনছেন? শুনছি, বলেন। এইদিকে আসেন। বলেন, কি বলবেন? ক্লাস আছে, তাড়াতাড়ি যেতে হবে। কেন? রাস্তার ছেলেগুলোর সাথে কথা বলার সময় ক্লাসের কথা মনে ছিল না বুঝি? চুপ, যা বলছেন বলছেন, এইখানে থামেন। কাদের রাস্তা ছিল বলছেন ওদের? আরে ওরা হচ্ছে আপনাদের মতো মডার্ন স্মার্ট ছেলের মধ্যে নোংরা ভালোবাসার ফল। স্মার্ট কাকে বলে জানেন? যাদের মনটা স্মার্ট তারাই প্রকৃত স্মার্ট। কিছু কিছু মেয়ে আছে এরকম, যে নিজেকে স্মার্ট ভাবে, অথচ নিজের মনটা যে কত নোংরা তা সে নিজেও জানে না। আমাকে এক বান্ধবী বলেছে যে তুই ছেলেই না, যে ছেলে সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না সে আবার কিরকম ছেলে। আমাকে সিগারেট দিয়ে দেখো, খেয়েও দেখাবো আমি। সেদিন কিচ্ছু বলেনি, চুপচাপ চলে এসেছে। এবার কোনোদিন সামনে পড়ে কিছু কথা শোনাবো ভাবছি। আর সাদিয়া, তুমি সব মেয়েদের সাথে মিশো? ছি, আমার ভাবতেও খারাপ লাগছে। এরপর চলে আসলাম, সন্ধ্যায় প্রাইভেট পড়াতে গেলাম। সাদিয়া চুপ করে আছে, কোনো কথাই বলছে না। কি হয়েছে? প্রতিদিনের অশান্ত মেয়েটা আজ এত শান্ত, কারণটা কি? সরি স্যার। ও, অপরাধ বোধ জাগছে তাহলে? সরি তো, নীরবভাবে বলবে ভাবতে পারিনি আমি, তবে আপনার কথা শুনে অনেক খুশি হয়েছি আমি। তাই নাকি? আচ্ছা একটা কথা, ওই ছেলেগুলো রোজা রাখে? সেহরি আর ইফতারে কি কি খায়? পানি, রুটি, বিস্কুট। এইটুকুতেই হয়? মাঝে মাঝে আমি খাওয়াই, এতে হয় ওদের। আচ্ছা, আজ থেকে ওদের সেহরি খাওয়ার দায়িত্ব আমার। কতজন আছে ওখানে? 9 জন। তুমি টাকা পাও কোথায়? টাকার অভাব নাকি? আমার বাবা কত টাকা রেখেছে আমার নামে জানেন? আমাকে তো শেষ করতে হবে এগুলো। আমি প্রতিদিন যাওয়া আসার জন্যই দেয় 500, আর টিফিনের জন্য 200। এতেই হয়ে যাবে ওদের, আশা করি। যাওয়া আসা করবা কিভাবে, আর টিফিনে খাবা কি? আরে যাওয়া আসা খাওয়া 100তেই হয় আমার। ভালো। আমি আর একটা প্ল্যান করছি। কি? এদের ড্রেস তো দিবই, সাথে নিজে রান্না করে খাওয়াবো। খুব ভালো, এখন বই বের করো। ওকে। এরপর সাদিয়াকে পড়ানো শেষ করলাম। স্যার শোনেন, কাল সকালে দেখা করবেন, আপনাকে টাকা দিব। এখন আপনি কষ্ট করে সেহরির খাবারটা কিনে দিয়েন ওদের। পড়ানো শেষে বাসে ফিরব। আমি রাস্তা দিয়ে হেঁটে চলছি, এমন সময় হঠাৎ কোত্থেকে যেন একটা গাড়ি আমার উপর চলে আসলো। আমার সবকিছু থমকে দিয়ে চলে গেল। ভাবছেন আমার উপর অ্যাক্সিডেন্ট হলো নাকি? হয়েছে, তবে টপকে যায়নি, অল্পের জন্য বেঁচে গেছে। এক বড় ভাই সে বাঁচিয়ে দিয়েছে, তবে মাথায় আর অন্য হাতটায় কেটে গেছে। আমার তো কলিজায় পানির পর্যন্ত শুকিয়ে গেছে। মানুষ গাড়ি চালানোর ব্যাপারে এরকম হয় কেন? তারা হয়তো ভুলে যায় তাদের একটা অ্যাক্সিডেন্ট মানুষের কত বড় একটা ক্ষতি করতে পারে, কত মানুষকে পঙ্গু করতে পারে, আর কত পরিবারকে নিঃস্ব করে দেয়, কত মায়ের বুক খালি করে দেয়। যাই হোক, গল্পে ফিরে। রাতে সাদিয়া কল দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙছে। বলেন, কিভাবে কি হলো? তোমার বাসা থেকে আসার সময় হয়েছে, অল্প তো মরে নেই, বেঁচে আছে। আল্লাহ বাঁচাইছে। খাইছেন রাতে? না, এরকম হাতে রান্না করতে ইচ্ছা করছে না। ও, তাহলে খাবেন না আজ? না, এরকম। ওকে,
আমিও খাবো না। দেখো বেশি বেশি হচ্ছে কিন্তু। তুমি খাবা না কেন? আমি কি লাগে তোমার, হ্যাঁ? আপনি আমার চুপ, একদম চুপ। বেশি পাকামো করো না। আমি তোমার স্যার, এটা মাথায় রাখিও। কেন, স্যাররা কি প্রেম করে না? এই জন্যই গার্ডিয়ানের ব্যাচেলর টিচার নিতে চায় না। দেখো সাদিয়া, তুমি ধোনির দুলালি, আর আমি? প্লিজ, এসব করতে আসলে আমি প্রাইভেট ছাড়তে বাধ্য হব। আর তুমি ভালো করেই জানো তোমার প্রাইভেটটা আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। সরি স্যার, আর বলবো না। কিন্তু আপনিই তো বলছেন যে স্যার আর ছাত্রের মাঝে একটা বন্ধুত্বের সৃষ্টি হলে পড়াশোনা আরো ভালো হয়। আমি তো ফ্রেন্ড হতে পারি। ফাসিল মেয়ে, কথার প্যাচে তো ভালোই ফাঁসাতে পারো। খেয়ে নেন না। রান্না না করলে কি খাবো? সিঁড়িতে কি খাবেন? সেটাও হয়তো খাওয়া হবে না। আমি টাকা পাঠাচ্ছি, ওই বাচ্চাদের সেহরির খাবার আর আপনার সেহরির খাবার কিনে এরপর ওদের দিবেন, আর আপনি খেয়ে আসবেন। ওদের দিবা মানলাম, বাট আমারটা কেন? ওই যে বন্ধু। ধ্যাত, স্যার ছাত্রী বন্ধু হয় নাকি, হ্যাঁ? হয়, ওটা আপনার বোঝা লাগবে না। একটু বড় ফোনে 1,000 টাকা চলে এসেছে। এরপর ঠিক যেরকমটা সাদিয়া বলেছে ওরকমটা করলাম। আবার 11টার দিকে সাদিয়ার ফোন। সাদিয়া শোনো, এত ফোন দিলে আমি কিন্তু কথা বলা বন্ধ করব। বলা বন্ধ করলে খাওয়া পড়া সব বাদ দিব, আর কি কি যে করব ভাবতেই পারবেন না। পাগল নাকি? না, আমি পাগলি। খাইছেন আপনি? হুম। ওকে, ঘুমান। গুড নাইট। না, আমি সেহরি খেয়ে ঘুমাই। কেন? পড়া আছে তাই। ওকে, পড়েন। এইভাবে সেদিন রাতটা চলে গেল। সকালে আর ওই প্রাইভেট বা ভার্সিটিতে গেলাম না, তাই দেখাও হয়নি সাদিয়ার সাথে। ভালোই হয়েছে, না হলে যে ফাসিল মেয়ে কি বলে ঠিক নাই। আরে ফাসিল মেয়েটার বন্ধুদের নিয়ে সোজা আমার বাসায় চলে আসছে। আরে তোমরা এখানে কেন? আসলে স্যার, সমস্যা হয়েছে একটা। আমার বান্ধবী সেদিনের কথায় বেশ অনুতপ্ত, তাই সরি বলতে এসেছে। তার দরকার নেই। স্যার প্লিজ কিছু মনে করবেন না, আসলে আমি ওরকম পরিবেশে বড় হই নাই, তাই বুঝিও না। সবসময় নিজের মাঝে একটা অহংকার অহংকার ভাব থাকতো। প্লিজ কিছু মনে করিয়েন না, প্লিজ। ওকে ঠিক আছে। স্যার, এই অবস্থায় কিন্তু সেই লাগছে আপনাকে। ফাজলামো করো, যাও স্কুলে যাও। স্যার, ফাজলামো না, সত্যি। হয়েছে, যাও তুমি। এরপর ওরা চলে গেল আর আমি ইফতার করে গেলাম প্রাইভেটে। আমি তো ভাবছি আপনি আসবেন না আজ। আসতাম না, কিন্তু ব্যথা একটু কমে গেছে তাই আসলাম। ও, কই কি করলাম আমি? ঢং করো, ব্যথা দিলে কেন? কই দিলাম? আন্টি, ও আন্টি, কি হয়েছে বাবা? আপনার মেয়েকে পড়াতে পারবো না আমি, আমার হাতে ব্যথা দেয়। ওই সাদিয়া, তুই দেখতেছিস ছেলেটা অসুস্থ, তারপরও তোর ফাজলামো যায় না? আরে মা, যাও তো তুমি। এমন করিস না, আমি গেলাম। দেখলেন, কিছুই বললো না আম্মু। ওই পায়ে মারো কেন? জানো না সিনিয়রদের শরীরে পালা গেলে পাপ হয়? ওকে সরি, আর করব না। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার এত সমস্যা হয় কেন? যেইখানেই যান সেখানেই সমস্যা বাঁধিয়ে নিয়ে আসেন। দেখে শুনে চলতে পারেন না? না, পারি না। হয়েছে, মেয়েটা সবসময় একটু বেশি বেশি করে। আমি ছোট বাচ্চা না যে কিছু বুঝবো না। বেশি বাড়াবাড়ি করলে প্রাইভেটে ছেড়ে দেব। পরের দিন ইউনিভার্সিটি যাচ্ছে, আবার ওর সাথে দেখা। আরে স্যার, এত তাড়াতাড়ি যাচ্ছেন কেন? ভয় পান নাকি আমায়? ফাজিলদের থেকে দূরে থাকে ভালো। তার মানে ভয় পান? হয়েছে, যাই এখন আমি। আরে স্যার দাঁড়ান না, একসাথে যাই নাকি আগে গিয়ে সামনের গেটে বসার ধান্দা? চুপ করো, তোমার সাথে যাবো কেন আমি, হ্যাঁ? দেখো সাদিয়া, আবার বলতেছে সব কিছুর একটা লিমিট আছে। স্যার একটা কথা বলবো? হুম। শুধু আজ একটু সময় দিবেন আমাকে, 20টা মিনিট, আর কখনো বিরক্ত করব না। বাহ, ভালোই তো, তবে শুধু 20 মিনিট। ওকে চলেন, ওইদিকে যাই, একটা ফাঁকা জায়গা। স্যার আপনার মাঝে কি আছে জানি না, তবে আপনার নীরবতা, আপনার নিশ্চুপ থাকা, আপনার একাকিত্বের প্রেমে পড়ে গেছি আমি। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আর যা কিছুই হোক প্রাইভেটটা বাদ দিয়েন না। এটা আমার লাস্ট রিকোয়েস্ট। কি পাইছো তুমি, হ্যাঁ? তুমি বললে আমি রাজি হব? আর তোমার স্ট্যাটাস দেখো আর আমার স্ট্যাটাস দেখো। তোমার যোগ্য আমি না, আর কখনো বিরক্ত করবা না। আর অনেকবার বলছে, এখনো বলছে, সবকিছুর একটা লিমিট থাকে। আজ যেটা করছো আমি কখনো এসব ভাবতেও পারিনি,
এমন ফাঁকা স্থানে এনেছে তোমাকে আমার স্টুডেন্ট বলতেও খারাপ লাগছে। পড়ালেখা বাদ দিয়ে এসব শিখেছে তোমাকে। মানছি এই সময় মানুষ প্রেমে পড়ে, কিন্তু তুমি কেন শেষ পর্যন্ত? নেক্সট টাইম যেন এরকম না হয়। আর এসব কথা মুখে আসলে আমি প্রাইভেটটা ছেড়ে দেব। স্যার জানেন, কেউ কখনো আমায় এত জোরে মারেনি। আমি শুধু আমার ভালোবাসাটা প্রকাশ করেছি, এর বেশি কিছু না। জানেন স্যার, আজ পর্যন্ত কত প্রপোজ পেয়েছি, কিন্তু কারোটা গ্রহণ করিনি। আমার ইচ্ছে ছিল বাবার টাকায় চলা ছেলে না, বরং যে নিজের টাকায় চলে আমি তাকেই গ্রহণ করব। প্রতিদিন যখন আপনি প্রাইভেট পড়াতে যান তখন মনে মনে দোয়া করি, আল্লাহ স্যার যেন আজ একটু বেশি সময় পড়ায়। সকাল হলে ভাবি যে কখন 9টা বাজবে আর আপনার দেখা পাবো। ভালো থাকবেন স্যার, কিছু ভুল বললে ক্ষমা করবেন। যার যা ইচ্ছা করুক, তাতে আমার কি? আমি আমার মতো কারো কথা শোনার টাইম নাই। রাতে প্রাইভেট পড়াতে গেলাম, পড়ালাম আর চলে আসলাম। বেশ ভালোই হয়েছে কথাগুলো বলে। এতদিন শত পড়ার পরও ফাজলামিটা ছিল, কিন্তু আজ পড়ার বাইরে একটা কথাও বলে নাই। এরকমই তো দরকার। এভাবে আস্তে আস্তে ঈদও চলে আসে আর আমিও প্রাইভেট বন্ধ দিয়ে দিই, কিন্তু বাসায় যায় না। কি হবে সেখানে গিয়ে? আবার সে সব কথা শুনতে হবে। মনে পড়ে ছোটবেলার কথা। ঈদের দিনে বাবা ভাইয়েদের নিয়ে লাচ্ছা সামাই খেয়ে তাদের নিয়ে মসজিদে যেত, কিন্তু আমাকে একা একা যেতে হতো। কোনো ঈদে খাইতাম, আবার কোনো ঈদে পুকুর পাড়ে গিয়ে কাঁদতাম। জানি না কেন এমন করে। আমি কি আসলে তাদের সন্তান, নাকি অন্য কেউ? এসব ভেবে সমাধান খুঁজে পাই না। কালকে ঈদ, পুরো শহরটায় নতুন রঙে সেজেছে। শুধু সাজতে পারেনি কিছু এতিম ছেলে। বাসা থেকে ভাইয়া কল দিল। হ্যালো ভাইয়া। বাড়ি আসবি না? না ভাইয়া। কেন? চলে আয় বাসায়, আমি টাকা পাঠাচ্ছি। দরকার নেই ভাইয়া, যাব না আমি। ভাইরে, বছরের একটা দিন তাও দূরে থাকবি। 364 দিন তো আছে, একদিন কি আর এমন চলে যাবে? তাই বলে আসবি না? তুমি তো সবকিছু জানো। সরি ভাইয়া, ক্ষমা করে দিও। এইটুকু বলে ফোন কেটে দিলাম। আজ কেন জানি সাদিয়ার কথা মনে পড়ছে। আমাকে ভালোবাসে মানুষ পৃথিবীতে মনে হয় এই দুজনে, সাদিয়া আর ভাইয়া। মোবাইলটা বেজে চলছে, স্ক্রিনে স্পষ্ট করে নামটা ভেসে আছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি গ্রামে গেছো কি? না আন্টি, শহরে আছে, বাসায় যাব না, সমস্যা আছে একটু। আচ্ছা, কাল নামাজ পড়ে আমাদের বাসায় চলে আসিও। আচ্ছা আন্টি। আসছো বাবা? হ্যাঁ আন্টি, ঈদ মোবারক। ঈদ মোবারক। সাদিয়া, তোর স্যার আসছে। আরে স্যার, কখন আসলেন? এই তো এখনই। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। তো স্যার, কিরকম কাটালেন ঈদ? কই কাটালাম, নামাজ তো পড়ে এখানে আসলাম। ও সরি, প্ল্যান নাই কোনো? না। বলেন কি, বছরে একটা দিন আসে আর সেটারও কোনো প্ল্যান নাই? আমার নাই। ওকে বসেন, আমি খাবার দিচ্ছি। এরপর খেয়ে বসে আছে। সাদিয়ার মা আমার পাশে এসে বলল, বাবা, আজকে যে কথাগুলো বলবো তুমি হয়তো কখনো আশা করোনি যে আমি এসব বলবো, তাও বলাই লাগবে। সেই ছোট থেকে সাদিয়াকে দেখে আসতেছি। বর্তমান যেরকম আছে এরকম সাদিয়া আমি জীবনে আর কখনো দেখিনি। সব সময় ও একা একা থাকে। আসলে ওর ফাজলামিগুলো আমাদের কাছে ভালোবাসায় পরিণত হয়েছে। এখন একটুও ফাজলামি করে না। সত্যি বাবা, খুব কষ্ট হয়। হয়তো ভাবছো তুমি বলছি কেন এসব, একটু পরে সব বুঝবা। আগে আমার কথাটা শোনো। জীবনে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সব আমার সাথে শেয়ার করেছে। যা যা দরকার ওর, আমার সব ওকে দেওয়ার চেষ্টা করেছি। কখনো কোনো আঁচল লাগতে দেইনি। মেয়েটা না অনেক জেদি। কাল ওর বাবা ওকে মার্কেট করার জন্য টাকা দিলে ও সোজা না করে দেয়। পরে ওর কাছে ওর বাবা আমি দুজনে জানতে চাই যে কি হয়েছে ওর। কয়েকদিন থেকে ভালোভাবে কথা বলে না। একটা মাত্র মেয়ে সে, এরকম করে থাকলে কি ভালো লাগবে তুমি বলো? কিন্তু সে উল্টো বলে যে বেশি ফোর্স করলে নাকি সে খারাপ কিছু করতে বাধ্য হবে। সত্যি বাবা, ভাবতে পারিনি মেয়েটা এরকম একটা কথা বলবে। ওর বাবা কেঁদেই ফেলেছে ওই জায়গায়। বাবার কান্না দেখে মেয়েটাও কাঁদতে কাঁদতে রুমের ভিতর চলে গেছে। ঈদের আগের দিন এসব ভালো লাগে বলো? পরেও অবশ্য সব খুলে বলেছে আমাকে। দেখো বাবা, আমাদের কোনো আপত্তি নেই। তোমার উপর আমাদের তিনজনের ভালো থাকা খারাপ থাকা, ভেবে দেখিও কি করবা। ওকে আন্টি, আমার একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আজ আমরা একসাথে গ্রামের বাসায় ঘুরতে যাব।
তুমিও যাবে আমাদের সাথে। না আন্টি, আবার আমি কেন? দেখো, বেশি কথা বলিও না, তুমি যাবা আমাদের সাথে। এরপর কি আর করার, চলে গেলাম গ্রামের বাসায়। সারাদিনে অনেকটা মজা করলাম। সব থেকে ভালো লাগছে এটা দেখেছে মেয়েটা আবার আগের রূপে ফিরে এসেছে। এর ভালো থাকাটা কেরোনার কোনো অধিকার আমার নেই, কিন্তু কি করব, আমার যে কিছুই করার নেই। জীবনের সাথে হেরে গেছে আমি। সাদিয়াকে সব খুলে বলতে হবে। এরপর যা হবে দেখা যাবে। সরাসরি বলার মতো সাহস শক্তি কোনোটাই নেই আমার। তাই ভাবছি মেসেজ করেই কাল বলে দেব সব। পরের দিন আর কোথাও গেলাম না। এদিকে শরীরটাও ভালো যাচ্ছে না, তাই আবার ডাক্তারের শরণাপন্ন হলাম। হয়তো জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে আমি। এতে উপযুক্ত সময় সাদিয়াকে সবকিছু জানানোর। তাই ওর মোবাইলে একটা মেসেজ করলাম। তুমি কি ভাবছো সাদিয়া? আমার মনে ভালোবাসা বলতে কিছুই নেই। যদি এরকমটা ভেবে থাকো তাহলে বলবো তোমার ধারণা ঠিক না। আমি পরিস্থিতির শিকার সাদিয়া। কালকে তোমার মা সবকিছু বলেছে আমায়। হয়তো উত্তর দেওয়ার সাহসটা আমার নেই। তার আগেই সব ছেড়ে চলে যেতে পারে। সবকিছু তো আল্লাহর হাতে। তিনি যা করেন ভালোর জন্যই করেন। তোমার পাশে তোমার মা বাবা সবাই আছে, কিন্তু আমার পাশে দেখো কেউ নেই। মা বাবা কিরকম হতে পারে সেটা হয়তো তুমি জানো না, কিন্তু আমি ঠিক এই অনুভব করতে পারি। জীবনে কত কিছু পেয়েছে আর কত কিছু হারিয়েছে, কিন্তু মা বাবার ভালোবাসা সেটা আমার কপালে জোটেও নেই। তোমার মা বাবাকে না দেখলে বুঝতাম না যে মা বাবা এতটা ভালো হয়। মা বাবা যদি এরকমই করে তাহলে জন্মের সময় মেরে ফেললে তো পারত। তা না করে আজ আমার জীবন যুদ্ধে কোনো যোদ্ধা ছাড়া একাই দাঁড় করিয়ে দিল। যদি তারা পাশে থাকতো তাহলে হয়তো একটা সাপোর্ট পেতাম, কিন্তু জীবনে তারা সেটা করেনি। সবকিছুর বাধা হয়ে দাঁড়ায়। তুমি জানো না সাদিয়া, জীবনে কতটা কষ্ট করে আমি আজ এই জায়গায় এসেছি। শুধু দুইটা ইচ্ছে ছিল, পড়বো আর মা বাবাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে চলে আসবো। হ্যাঁ, আল্লাহর রহমত আমি পেরেছি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। কিন্তু এবার মনে হয় সবকিছু ছেড়ে চিরদিনের জন্য চলে যাওয়ার সময়টা এসে গেছে। তুমি সেদিন বলেছিলে না যে আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না, যেখানে যাই সমস্যা নেই ফিরে। আসলে তুমি ঠিক ধরতে পেরেছ। আমি যখন চলি হঠাৎ করে আমার মাথা ঘোরে। সত্যি তখন কিছু করে কিছু বুঝতে পারি না। আর এর কারণটা হচ্ছে আমার দুইটা কিডনি নষ্টের পথে। এই কথা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, তুমি ছাড়া। তুমিও কাউকে বলিও না। আমি মারা গেলে শুধু আমার ভাইয়াকে জানাইও। জানি ভাইয়া অনেকটা কষ্ট পাবে, কিন্তু আমাকে তো আর আটকাতে পারবে না। বাসা থেকে আসার সময় বলে বসেছে সশরীরে বাসায় ফিরব না। কোনোদিন যদি ফিরি সেটা হবে আমার লাশ। জীবন যুদ্ধে আমি হেরে গেছে। ভালো থেকো তুমি সাদিয়া। আর মনে হয় পরেতে চাইতেও পারবো না। শরীরটা বর্তমানে একটু বেশি খারাপ। আগে প্রায় প্রায় মাথা ঘুরত, কিন্তু এখন প্রতিদিনই এমন হয়। প্রচণ্ড ব্যথাও করে। ভালোভাবে পড়াশোনা করিও, আর তোমার মা বাবার অবাধ্য হইও না। তার অনেক ভালোবাসে তোমাকে। বাই। এটুকু লিখে পাঠিয়ে দিলাম। আমার সিরিয়ালটা এসে গেছে। ডাক্তারের চেম্বারে চলে গেলাম। ডাক্তার বলল, কি বাবা ইমরান, এখন কি অবস্থা? আঙ্কেল ভালো না তেমন, প্রতিদিন মাথা যন্ত্রণা করে। সেটা তো বলেছিলাম আগেই। আচ্ছা, টেস্টগুলো করে আসো তো। টেস্ট করে একটু পর টেস্টের রিপোর্ট নিয়ে চলে গেলাম আবার। ওষুধ খেয়ে টিকে থাকা সম্ভব না বাবা। খুব দ্রুত কিডনি বসাতেই হবে, না হলে হয়তো তাড়াতাড়ি মারাও যেতে পারো। এই পরিস্থিতিতে আমার তেমন কিছু করার নেই। কিছু কথা আছে যেগুলো তোমার সাথে কেউ আসলে তাকে বলাই ভালো হতো, কিন্তু কেউ তো নেই, তাই তোমাকেই বলতে হবে। তোমার হাতে সময় আছে আর মাত্র 1.5 মাস। এর মধ্যে কিছু একটা করতে হবে, না হলে সমস্ত রেশন ক্রিয়া বন্ধ হয়ে যাবে আর ধীরে ধীরে তোমার শরীরটা অবশ হতে থাকবে। দেহের সব জায়গায় পানি জমতে থাকবে, জ্বর হবে আর খাওয়ার রুচি থাকবে না। তাই যা করার তাড়াতাড়ি করিও। ওকে। এরপর চলে আসলাম বাসায়। সন্ধ্যা চলে এসেছে। ছাদে গিয়ে আকাশ দেখছে। কত বড় একটা চাঁদ উঠেছে আজ। ছোটবেলায় কত মা তাদের বাচ্চাকে এই চাঁদ দেখিয়ে ঘুম পাড়াতো। আচ্ছা, আমার ভাগ্যে কি জুটেছে? হয়তো জুটেনি। যদি জুটতো তাহলে অন্তত সেদিনের কথাটা মনে করে মা এরকম ব্যবহার করতো না। ছোটবেলায় জ্বর কার না হয়, জ্বর হলে বাবা ওষুধ এনে দেয়, মা সারাক্ষণ পাশে থাকে। কিন্তু আমার বাবা আমাকে বলতো আর রোদে রোদে বেড়াও, জ্বর ভালো হবে, পুকুরে ডুব দাও গিয়ে। কখনো ওষুধ জুটতো
তখন আবার চড়ত না। একদিনের রাগে অভিমানে মানুষ পাল্টায় না, মানুষ পাল্টায় শত শত দিনের জমে থাকা রাগে অভিমানে। অন্তত আমার মা যদি আমার পাশে থাকতো তাহলে আমার ঔষধও লাগতো না, এমনিতেই ভালো হয়ে যেতাম আমি। এসব ভাবতেই কখন যে চোখের পানি দিয়ে শার্টটা ভিজে গেছে তা নিজেও জানে না। ফোনের শব্দে ঘোর কাটলো আমার। হ্যালো স্যার, আপনি কোথায় এখন? বাসায় কেন? ওকে, কাল আমাদের বাসায় আসিয়েন, কাজ আছে একটা আপনার। আমি পারবো না যেতে। তাহলে কিন্তু আমিই আসবো। আচ্ছা যাব। আচ্ছা, এখনো না ঘুমিয়ে জেগে কেন? এমনি আকাশ দেখছে। যান, ঘুমিয়ে যান। তুমিও ঘুমাও, যাও। ওকে, গুড নাইট। আমিও আর কিছুক্ষণ থেকে চলে আসলাম রুমে। এখনও রান্না করে নেই, আর করতে ইচ্ছা করছে না। দিনের চা ছিল তাই বসে বসে খেলাম। বসা থেকে যেই উঠতে যাব তখনই মাথাটা আবার চক্কর দিয়ে উঠল। চারপাশের দুনিয়াটা অন্ধকার অন্ধকার লাগছে। কেন জানে না, খুব বাসার কথা খুব মনে পড়ছে। আর কিছু মনে নেই, হয়তো জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছি আজকে। মেয়েটির জ্ঞান ফিরল। হাসপাতালের কেবিনের পাশাপাশি দুইটা বেডে দুইজন মানুষ শুয়ে আছে। একজন জেগে থাকলেও 2 দিন থেকে আরেকজনের কোনো খবর নেই। ডাক্তার বলেছে যে আজকের মধ্যে জ্ঞান না ফিরলে আর বাঁচানো সম্ভব না। হ্যাঁ, একজন লেখক আর একজন হচ্ছে সাদিয়া। কী ঘটেছিল চলুন দেখি। পরের দিন সকালে উঠেই সাদিয়া ফোন করতে থাকে, কিন্তু এদিক থেকে কোনো রেসপন্স না পাওয়ায় সোজা চলে যায় তার স্যারের বাসায়। সে যা ধারণা করে এসেছিল সেটাই ঠিক, কিন্তু এভাবে পড়ে থাকতে দেখবে তা ভাবেনি সে। এরপর মানুষদের সাহায্য নিয়ে হাসপাতালে চলে যায়, আর তার মা বাবাকেও ফোন করে বলে দেয়। আগের টেস্টগুলো ডাক্তারকে দেখালো। দেখুন, অনেক দেরি করে ফেলেছেন আপনারা। আর তাছাড়া এই মুহূর্তে কিডনি ম্যানেজ করাও সম্ভব না। আর ম্যানেজ যদি করেও ফেলেন তাহলে বাঁচার চান্স 60/40। আরও আগে কিডনি প্ল্যান করা উচিত ছিল। প্লিজ ডক্টর, কিছু একটা করুন। আমি তাকে ছাড়া বাঁচবো না, সে আমার শরীরের একটি অংশ। দেখুন, আমরা সবসময় আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, কিন্তু আমরা জীবন ফিরিয়ে আনতে পারি না। কেবলমাত্র আল্লাহ তালাই এটা পারেন, তাই আল্লাহর কাছে চান। আর ও পজিটিভ কিডনি ডোনার এখনও পাইনি। আমরা সর্বোচ্চ দিয়ে কিডনি খোঁজার চেষ্টা করছি। কি বললেন? ও পজিটিভ কিডনি? আমার রক্তের গ্রুপও ও পজিটিভ। দয়া করে আমার কিডনি নিয়ে তাকে সুস্থ করুন। আমরা চাইলে এটা করতে পারি না। প্রথমে আপনার কিডনিকে টেস্ট করতে হবে। যদি পজিটিভ সিগন্যাল পাই তবে এটা করা সম্ভব হবে। আমি আমার টিমের সাথে কথা বলছি। ওকে। এরপর সাদিয়া টেস্ট করে দ্রুত রেজাল্ট নিয়ে ডাক্তারের কাছে গেল। এর মাঝে তার মা বাবাও চলে এসেছে। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি কিডনি দিয়ে বাঁচাবো স্যারকে। বাবা, তাই কোনো জিনিসের অভাব নেই আমাদের, শুধু অভাব ভালোবাসার। প্লিজ বাবা, এই ভালোবাসাটা থেকে বঞ্চিত করো না। ও যা করতে চায় করতে দাও। এরপর সাদিয়া ডাক্তারকে রিপোর্টগুলো দিল। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আমরা 30 মিনিটের ভিতরে অপারেশন শুরু করব। ঠিক আছে। আর এরপর কি হলো তা তো আগেই শুনছেন। সাদিয়া ঠিক আছে, কিন্তু লেখক সাহেব মনে হয় অন্য পৃথিবীতে চলে গেছে। আমরা কোনো কিছু না পেলে একটা কথা বলি যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আর ভাগ্যের উপর ছেড়ে দিই। আসলে আল্লাহ নিজেই বলেছেন, তোমরা তোমাদের নিজেকে বদলাও, দোয়া করো, তোমাদের ভাগ্য বদলানোর দায়িত্ব আমার। কিন্তু আমরা দোয়া না করে, চেষ্টা না করে সেটা ভাগ্যের উপর ছেড়ে দিই। এবার গল্পে ফিরি। সাদিয়া জ্ঞান ফিরছে থেকে সেকেন্ডের জন্যেও ইমরানের কাছ থেকে সরে যায়নি। প্রথম দিন থেকেই কেঁদে চলেছে। আল্লাহ হয়তো এতটা নিষ্ঠুর না, তিনিও হয়তো চান যে বেঁচে থাকুক তাদের ভালোবাসা। এজন্য হয়তো শুনছেন তিনি সাদিয়ার কথা। শেষ পর্যন্ত জ্ঞান ফিরে ছেলেটির। চলুন ছেলেটির মুখে শুনে আসি বাকি গল্প। জ্ঞান ফেরার পর হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডের মধ্যে। পাশে তাকিয়ে দেখে সাদিয়াও পাশে আছে। তার মানে আমি বেঁচে আছি। পাশে সাদিয়া কেঁদে চলছে। আমাকে কি আনছে হাসপাতালে? ডাক্তার স্যার, এদিকে আসেন। জ্ঞান ফিরেছে স্যারের। এটা বলেই সাদিয়া বাইরে চলে গেল। একটু পরে ডাক্তার এসে হাত চোখ এসব দেখতেছে। তো মিস্টার ইমরান, কেমন লাগছে আপনার? মাথাটা ব্যথা করছে ভীষণ। আজ 4 দিন পর জ্ঞান ফিরল আপনার, এটাই অনেক। আজ জ্ঞান না ফিরলে খুব বড় সমস্যা হতো। এটাই আলহামদুলিল্লাহ। আর আল্লাহ চাইছেন এজন্য আপনি বেঁচে আছেন। মিস সাদিয়ায় তার কিডনি দিয়ে হসপিটালের সমস্ত খরচ দিয়ে বাঁচিয়েছেন আপনাকে।
থ্যাঙ্কস। একটা জীবনের মূল্য শুধু থ্যাঙ্কস? না, দরকার নেই আপনার থ্যাঙ্কসের। আপনার থ্যাঙ্কস আপনি খান। তোর কি চাও? আপনি ভালো করেই জানেন। আরে দিবই তো, আমার জীবনটাই তো তোমার জন্য। বলেই পেটে দিল একটা টোকা। ও মা গো, মারার জায়গা পাইলা না, এখানে ফাজলামি তোমার। ফাজলামি তো চলবেই। এতদিন কি দেখছেন? সবে তো শুরু। এরপর আরেকদিন হাসপাতাল থেকে বাসায় চলে আসলাম। আমার বাসায় না, সাথীর বাসায় যাচ্ছে। এই যে মিস্টার স্যার, আপনার ওষুধ খেয়ে নেন। রেখে পড়তে বসো, আমি খাবো এখন। না, পড়বো না। তাহলে ওষুধও খাবো না। ব্ল্যাকমেল তো ভালোই শিখছেন। জীবন বাঁচতে অনেক কিছু শিখতে হয়। এখন আমি পুরোপুরি সুস্থ আর সাথীর বাসাতেই থাকি। ওকে পড়ানোর বিনিময়ে টাকা তো পাই, সাথে থাকা খাওয়া ফ্রি। আর টাকা লাগলে সাথীকে বলি, ও দিয়ে দেয়। ওর টাকা পয়সা তো আর কম না। এই যে ম্যাডাম, হলো ওঠেন ঘুম থেকে, স্কুলে যেতে হবে। না, যাব না স্কুলে। কেন? এমনি ভালো লাগছে না। উঠবা নাকি পানি ঢালবো? ওকে, উঠছি। একটু পরে সাদিয়া রেডি হলো, আমিও রেডি হলাম ভার্সিটি যাওয়ার জন্য। আরে স্যার, আপনি এখানে? এখানেই তো থাকি। কই, এতদিন তো দেখিনি। এতদিন অসুস্থ ছিলাম তাই। কি হয়েছিল? ওসব আপনাদের বান্ধবীর কাছ থেকে শুনে নিয়েন, আমার লেট হচ্ছে, গেলাম আমি। আরে স্যার দাঁড়ান তো, এখন চলেন। স্যার, আজ স্কুলে যেতে ইচ্ছে করছে না, চলেন না কোথাও থেকে ঘুরে আসি। আজ না, কাল যাব। ওকে। এরপর সাদিয়া ওর স্কুলে যায় আর আমি ভার্সিটিতে। আবার ছুটি হলে সাদিয়ার সাথে চলে আসে। আস্তে আস্তে কেন জানি মেয়েটার মায়ে পড়ে যাচ্ছে। সন্ধ্যায় পড়াচ্ছে এমন সময় সাদিয়া বলল, স্যার, ইচ্ছে করে না পড়তে, চলেন না ছাদে যাই। ওকে চলো। এরপর ছাদে আসলাম দুজন। জীবনটা কত অদ্ভুত, তাই না? আসলেই মানুষ কি ভাবে আর কি করে। জানো, জীবনে অনেক কিছুই দেখেছে। ভালোবাসার জন্য মানুষ কত কি করে, শেষ পর্যন্ত কলচে নেবে পায়। দিন শেষে কারোর সাফল্যের ঝুড়ি খালি থাকে আর কারোর পূর্ণ থাকে। থুর, বাদ দেন এসব কথা। আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? কি করছেন? ওই, আমাকে মারতে আপনার হাত একবারও কাঁপে না নাকি? আমি তোমার স্যার, বুঝছো? শুধু স্যার হলে হাত কাঁপতো, কিন্তু আপনি তো অন্য কিছু। হ্যাঁ, অন্য কিছু কি? বেশি ঢং করলে পেট ফুটো করে দিব। হয়েছে হয়েছে, তার দরকার নাই। চলেন এখন নিচে যাই। মা বাবা কালকে 2 দিনের জন্য গ্রামে যাবে, বাসায় আমরা থাকবো, শুধু অনেক মজা করব। ওই, আমি ওরকম টাইপ না, বুঝছো? ও হ্যালো, মজা বলতে আমি ঘোরাঘুরির কথা বলছি, খাওয়া দাওয়ার কথা বলছি। সেটাই বলো। হুম এরপর নিচে আসলাম। একটু পরে সাদিয়া এসে খেতে ডাকলো। বাবা, আমরা 2 দিনের জন্য বাইরে যাচ্ছি, তোমরা সাবধানে থেকো। ওকে আন্টি, তবে আপনার মেয়ে শুধু মারে আমাকে, ওকে সাথে নিয়ে যান, আমি একাই থাকবো। আও, দেখেন না কিভাবে পাড়া দিতে পায়। সাদিয়া, তুই কি মানুষ হবি না? তো আমি কি পশু নাকি? ছেলেটা এখনো সুস্থ হয় নাই, আর তুই শুরু করে দিছিস? কি শুরু করছি আমি? কেবল তো শুরু। কেবল শুরু? আল্লাহ গো, তুমি রক্ষা কইরো। এরপর খাওয়া শেষ করে রুমে গেলাম, পড়তেছে। এমন সময় সাদিয়ার মেসেজ। ওই, দেখো, কথা বলতে ইচ্ছে করলে সোজা আমার রুমে আসো। দেলের উপাস থেকে মেসেজ করে হুদে টাকা নষ্ট করার দরকার নেই। এত রাতে যাওয়া যাবে না, বুঝছেন স্যার? ঘুমান, গুড নাইট। পরের দিন সকাল হয়নি, ঘুমিয়ে আছে আর গন্ডিটা এসে চিল্লাচিল্লি শুরু করে দিছে। কি হয়েছে, চিল্লাও কেন? ইচ্ছে হয়েছে তাই। চুপ তো, সেজন্য সকালবেলা চিল্লাবা? ধাত, ঘুমটা নষ্ট করে দিলা। এইটাই তো চাই আমি। ও, তাহলে ঘুম ভাঙানোর জন্য এত কিছু? হুম এরপর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। আঙ্কেল আন্টি চলে গেছে ততক্ষণে। খাবার আছে কি ঘরে? আজ আপনি রান্না করবেন, তাই আমি কিচ্ছু করিনি। আজব তো, অনেকদিন থেকে রান্না করে না, তাই ভুলে গেছে। সরি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি শরীর নিয়ে রান্না করতে পারবো না। এসব বললে চলবে না স্যার, আমি আমার বন্ধুদেরও ডাকতেছি, সবাই আপনার হাতে রান্না খাবে। কি? দেখো সাদিয়া, সত্যি আমার শরীর খারাপ, আমি পারবো না এত সব রান্না করতে। না, মানছি না আমি। তাড়াতাড়ি শুরু করেন তো।
কি আর করার, শুরু করলাম রান্না। একটু পর সাদিয়ার সব বান্ধবী চলে আসলো, সবাই বেশ প্রশংসা করলো। কিন্তু হঠাৎ কোত্থেকে যেন সাদিয়া সেই পেছন থেকে কোমরটা চেপে ধরলো। ঠিক যে জায়গায় ব্যথা সেই জায়গাতেই ধরায়। আমি ব্যথায় শুয়ে পড়লাম মাটিতে। কোনো সারা শব্দ নেই দেখে সাদিয়া যেন খুব শক্ট হয়ে গেল। এই যে কি হইলো আপনার? ওঠেন, ওঠেন না। কি হইলো? আল্লাহ, কি হইলো এনার? কথা বলছে না কেন? প্লিজ কথা বলেন। আর কখনো কষ্ট দিব না আপনাকে, কখনো ফাজলামি করে মারবো না। আল্লাহ, কি করলাম আমি এটা? নিজের স্বপ্নকে পূরণ করতে নিজের ভালোবাসাকে মৃত্যুর মুখে তুলে দিলাম। প্লিজ আল্লাহ, তুমি ফিরিয়ে দাও এনাকে। আল্লাহ, আমি কি খুব অপরাধ করেছি? ভালোবাসার মানুষের হাত থেকে শুধু রান্নাটা খেতে চাইছি, এটাই কি অপরাধ আমার? প্লিজ আল্লাহ, ফিরিয়ে দাও এনাকে। আর কখনো ফাজলামি করব না। এর বান্ধবীগুলো অন্য রুমে থাকায় তার কিছু শুনতে পাচ্ছে না। সত্যিই করব না। আপনি ঠিক আছেন? খুদাই কাঁদালেন আমাকে। মজা লাগে আমাকে কাঁদাইতে নাকি? হ্যাঁ, ও আমাকে এবার আর জোরে জোরে মারতে শুরু করলো, আর আমি মারার সুযোগ না দিয়ে ওকে জড়িয়ে নিলাম। আমাদের বিয়ের দাওয়াতের অপেক্ষা করছেন, তাই না? পেয়ে যাবেন পরের কোনো এক গল্পে।